আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, পাবলিক ভিশন এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে কথা বলছি ভূমি উন্নয়ন কর বিষয় নিয়ে। আমাদের বাংলাদেশে দুই ধরনের জমি আছে, একটা হচ্ছে কৃষি জমি আর একটা হচ্ছে অকৃষি জমি। তো বাংলাদেশের যে সমস্ত কৃষি জমি, এই সমস্ত কৃষি জমিনের ভূমি উন্নয়ন কর কী পরিমাণ আসে, কোন ক্ষেত্রে কী পরিমাণ আসে, সেই বিষয়ে আপনাদেরকে আলোচনা করব। এবং সাথে সাথে আলোচনা করব বাংলাদেশের যেগুলো অকৃষি জমি, ওই অকৃষি জমিগুলোর ভূমি উন্নয়ন কর কী পরিমাণ আসে সেই বিষয়ে আপনাদেরকে আলোচনা করব। এবং সাথে সাথে হোল্ডিং ট্যাক্সের খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এবং আমাদের এই ধারাবাহিক ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে আমাকে রাখবেন। আর যদি ভিডিওগুলো ভালো না লেগে থাকে, দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ভূমি উন্নয়ন কর কৃষিক্ষেত্রে এবং অকৃষিক্ষেত্রে যে জমিগুলো আছে এবং হোল্ডিং ট্যাক্সের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে স্ক্রিন আকারে আমি বলছি। আশা করি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। তো চলুন। তো প্রিয় দর্শক, ভূমি মন্ত্রণালয় আইন অধিশাখা 2015 3 জুনের যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে, ওই প্রজ্ঞাপনটা আমি আপনাদের সামনে শোনাবো, যাতে করে আপনারা কৃষি জমির এবং অকৃষি জমির ভূমি উন্নয়ন কী হতে পারে সেই বিষয়গুলো আপনারা জানতে পারেন। তো প্রথমে আমি আপনাদের সামনে কৃষি জমির ভূমি উন্নয়ন কী সেটা বলবো। তো সেখানে 3টি ধাপ আছে। প্রথম ধাপ যেটা ক ধাপ, 1 নম্বর, একটি হচ্ছে ব্যক্তি ও পারিবারিক ভিত্তিক যে জমিগুলো আছে, অর্থাৎ 8.25 একর, অর্থাৎ 0 একর থেকে 25 একর পর্যন্ত, যেটা কেউ যদি মালিক থাকে তাহলে এই ক্ষেত্রে তাদের ভূমি উন্নয়ন কর দিতে হবে না, ভূমি উন্নয়ন কর মওকুফ। দ্বিতীয় বিষয়ে খ উপ অনুচ্ছেদ ব্যক্তি ও পারিবারিক ভিত্তিক 8.25 একর পর্যন্ত অধিক হলে, অর্থাৎ 25 বিঘার অধিক যদি হয়, তাহলে সেখানে প্রতি শতকে 2 টাকা ভূমি উন্নয়ন করা আসবে। তৃতীয় নম্বরে যে বিষয়টি সেটা হচ্ছে ঘ উপ অনুচ্ছেদ ব্যক্তি ও পারিবারিক ভিত্তিক। এখানে 8.25 একর বা 25 বিঘা পর্যন্ত মওকুফ বাবদ প্রতি হোল্ডিং 10 টাকা করে, যদি এইগুলো পারিবারিক ভিত্তিক বা ব্যবসায়ী ভিত্তিক হয় তাহলে এই সিস্টেমটা। তো প্রিয় দর্শক, তারপরে বিষয়টি আমি আপনাদের সামনে আলোচনা করব। অকৃষি জমির ভূমি উন্নয়ন করার হার কি সেটা আলোচনা করব। তো সেক্ষেত্রে প্রিয় দর্শক, সেক্ষেত্রে 5টা ধাপে 3টে ক্যাটাগরিতে আপনি ভূমি উন্নয়ন কর দিতে হবে। দেখেন আপনার কোন বিষয়টা আপনার ভূমি উন্নয়ন করার সাথে মিলবে, অর্থাৎ আপনার জমির সাথে মিলবে, সেই বিষয়গুলো দেখে আপনি আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন। সেখানে 1 নম্বর ধাপ যেটা ক ধাপ আমি বলছি, সেটা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর ও সিলেট সিটি কর্পোরেশন ভুক্ত এলাকাগুলোর মধ্যে যদি বাণিজ্যিক হয় জায়গাটা, অর্থাৎ ভূমিটা যদি বাণিজ্যিক হয় তাহলে 300 টাকা করে দিতে হবে শতকে, শিল্প 150 টাকা এবং আবাসিক ও অন্যান্য ক্ষেত্রে 60 টাকা করে দিতে হবে। প্রিয় দর্শক, দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশনভুক্ত এলাকাগুলোর মধ্যে 250 টাকা বাণিজ্যিক ক্ষেত্রে, আর শিল্প কারখানার ক্ষেত্রে 150 টাকা এবং আবাসিক বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে 50 টাকা করে দিতে হবে। এবং তৃতীয় ধাপ যেটা ঘ ধাপ, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, নোয়াখালী, পাবনা, বগুড়া, সেই ক্ষেত্রে বাণিজ্যিক ক্ষেত্রে 200 টাকা দিতে হবে, আর শিল্পের ক্ষেত্রে 125 টাকা করে দিতে হবে এবং আবাসিক বা অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে 40 টাকা করে দিতে হবে। প্রিয় দর্শক, তারপরে 4 নম্বর ধাপ, সেটা হচ্ছে অন্যান্য জেলা, সদর, পুর এলাকা, নারায়ণগঞ্জ জেলা, রূপগঞ্জ, এই সমস্ত জায়গাগুলোর মধ্যে বাণিজ্যিক ক্ষেত্রে 100 টাকা এবং শিল্পের ক্ষেত্রে 75 টাকা এবং আবাসিক ও অন্যান্য ক্ষেত্রে 220 টাকা করে দিতে হবে। প্রিয় দর্শক, আর পরের ধাপ হচ্ছে ধাপ, অন্যান্য সকল পুর এলাকাগুলোর মধ্যে বাণিজ্যিক ক্ষেত্রে 60 টাকা এবং শিল্প কারখানাগুলোর ক্ষেত্রে 40 টাকা এবং আবাসিক বা অন্যান্য ক্ষেত্রে 15 টাকা করে দিতে হবে। তো প্রিয় দর্শক, পর আরেকটি বিষয় আছে, যে বিষয়টি হচ্ছে পুরো এলাকা ঘোষণা হয় না এমন এলাকা, যেটা উন্নত এলাকা মোটামুটি। তো সেখানে বাণিজ্যিক ক্ষেত্রে 40 টাকা আর শিল্প এলাকার ক্ষেত্রে 30 টাকা
এবং আবাসিক বা অন্যান্য এলাকার ক্ষেত্রে 10 টাকা করে দিতে হবে। তো প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে এখন কৃষি এবং অকৃষি জমিনের ভূমি উন্নয়ন হার কী পরিমাণ হতে পারে সেই বিষয়গুলো আলোচনা করছি। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে এখন আলোচনা করব হোল্ডিং ট্যাক্সের খুঁটিনাটি বিষয় সম্পর্কে, যেভাবে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ হয়ে থাকে। তো প্রিয় দর্শক, প্রথমে বলছি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন প্রতিটি ওয়ার্ডের জন্য হোল্ডিং ট্যাক্সের পৃথক পৃথক রেট চার্ট রয়েছে। নগরবাসীর সুবিধার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ওয়েবসাইটের মাধ্যমে রেট চার্টটি দেওয়া হয়েছে। এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার এলাকার বাড়ি বা প্লটের হোল্ডিং ট্যাক্সের রেট কত। দ্বিতীয় নম্বরে, আপনার বাড়ি বা প্লটের আয়তনের সাথে সংশ্লিষ্ট এলাকার রেট দিয়ে গুণ করুন। গুণ করার পর যে অঙ্ক দাঁড়াবে তা হলো 1 মাসের মূল্যায়ন। পরের বিষয় হচ্ছে মাসিক মূল্যায়নকে 10 মাস দিয়ে আবার গুণ করুন। যদিও 12 মাসে 1 বছর, তথাপিও 2 মাসের মূল্যায়নের অঙ্ক বাদ দিয়ে বাৎসরিক মূল্যায়ন নির্মূল করা হয়। সাধারণত বাড়ির সংস্কারের জন্য বাড়ির মালিক অর্থ ব্যয় করেন বিদায় 2 মাসের মূল্যায়ন বাদ দিয়ে 10 মাসের মূল্যায়ন দিয়ে বাৎসরিক মূল্যায়ন নিরূপণ করা হয়। প্রিয় দর্শক, পরের বিষয় হচ্ছে, অনেকেই বাৎসরিক মূল্যায়নকে হোল্ডিং ট্যাক্স মনে করে আতঙ্কিত হয়ে পড়েন। মনে রাখা দরকার, বাৎসরিক মূল্যায়নের 12% হারে বাৎসরিক হোল্ডিং কর নির্ধারণ করা হয়। সরকারি আইনে সর্বোচ্চ 30% হারে হোল্ডিং কর নির্ধারণ করার বিধান থাকলেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শুধুমাত্র 12% হারে হোল্ডিং কর আরোপ করে থাকে। তো প্রিয় দর্শক, একটি উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে। সেই বিষয়টি দেখেন, এখানে উদাহরণের মাধ্যমে আপনাদেরকে দেখানো হয়েছে বাড়ির আয়তন, সংশ্লিষ্ট এলাকার রেট প্রতি বর্গফুট হিসাবে, এবং মাসিক মূল্যায়ন, বার্ষিক হোল্ডিং কর। এভাবে হোল্ডিং কর বা রেয়াত কর হ্রাসের সুবিধা পেতে চাইলে এই বিষয়গুলো আপনি একটু খেয়াল করেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনার নিচের বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন। রিভিউ করলে 15% হ্রাস, নির্ধারিত ফি ফর্ম পূরণ করে রিভিউ আবেদন দাখিল করলে কর পরিচালনা পরিষদ আপনার বার্ষিক মূল্যায়ন সর্বোচ্চ 15% পর্যন্ত হ্রাস করে দিতে পারে। তবে মনে রাখবেন, হোল্ডিং ট্যাক্স নির্ধারণের পর আপনি যখন নোটিশ পাবেন তার 30 দিনের মধ্যে আপনাকে রিভিউ আবেদন করতে হবে। তো আপিল করলে 25% হ্রাস। সেক্ষেত্রে কর পর্যালোচনা পরিষদের সিদ্ধান্ত যদি আপনি সংক্ষুণ্ণ হন, তাহলে আপনি বিভাগীয় কমিশনার ঢাকা বরাবর আপিল করতে পারেন। আপিলের পরিপ্রেক্ষিতে আপিল কর্তৃপক্ষ আপনার বার্ষিক মূল্যায়ন আরও 25% পর্যন্ত কমে দিতে পারে। প্রিয় দর্শক, তারপরে বিষয় হচ্ছে, নিজ বাসস্থানের সুবিধা হিসাবে 40% হ্রাস কমাতে পারবেন। তো আপনি যদি আপনার বাড়ি বা প্লটের নিজে বসবাস করেন, তাহলে আপনার বার্ষিক মূল্যায়ন আরও 40% হ্রাস হয়ে যাবে। তো প্রিয় দর্শক, ঋণ সুবিধার ক্ষেত্রে আপনি জেনে খুশি হবেন, যদি আপনার গৃহ নির্মাণ ঋণ থাকে বা আপনি যদি প্লট লোন নিয়ে থাকেন, তাহলে আপনার গৃহীত ঋণের বাৎসরিক সুদ বার্ষিক মূল্যায়ন থেকে সম্পূর্ণ বাদ যাবে। এর ফলে আপনার বার্ষিক হোল্ডিং ট্যাক্স অনেকাংশ কমে যাবে। আপনার ঋণের মেয়াদ যত বছর বলবৎ থাকবে, ঠিক তত বছর আপনি এই কর হ্রাসের সুবিধা পাবেন। তবে মনে রাখবেন, রেজিস্টার বন্ধকি দলিল ব্যতীত এই সুবিধা পাওয়া যাবে না। প্রিয় দর্শক, মুক্তিযুদ্ধের সুবিধার ক্ষেত্রে যে বিষয়টি বলছি সেটা হচ্ছে, আপনি কি বীর মুক্তিযোদ্ধা? আপনি যদি বীর মুক্তিযোদ্ধা হয়ে থাকেন, তাহলে নিম্মুক্তভাবে কর সুবিধা থেকে পেতে পারবেন। তো সেখানে শহীদ পরিবার, যুদ্ধাহত বা খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের বসবাসকৃত বাড়ি বা প্লট সম্পূর্ণ হোল্ডিং করের আওতামুক্ত। তারপরে সাধারণ বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বা প্লটের 1500 বর্গফুট পর্যন্ত হোল্ডিং করের আওতামুক্ত। আর রিবেট সুবিধার ক্ষেত্রে সেটা হচ্ছে, নির্ধারিত সময়সীমার মধ্যে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করলে সর্বোচ্চ 10% রিবেট সুবিধা পাবেন। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এই হোল্ডিং ট্যাক্সের খুঁটিনাটি বিষয় সম্পর্কে বলার চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেল নতুন আসছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।